নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইটির দ্বিতীয় কবিতা বুধুয়ার পাখি। তো এই কবিতাটি আলোচনার পূর্বে চলো আমরা কবিতার কবি সম্পর্কে কিছু কথা জেনে নিই। এই কবিতাটি লিখেছেন কবি অলোক রঞ্জন দাশগুপ্ত। তিনি 1913 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। একালের বিখ্যাত কবি ও প্রাবন্ধিকদের মধ্যে ইনি একজন। ইনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য ও বাংলা ভাষা সাহিত্যের অধ্যাপক ছিলেন। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল যৌবন বাউল, নিষিদ্ধ কোজাগরী, রক্তাক্ত ঝরোখা ইত্যাদি। এছাড়াও তিনি লিখেছেন ধুলো মাখা ইথারের জামা। এই কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন এবং মরমী করাত কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। বহু বিদেশি কবিদের কাব্য ও নাটক তিনি বাংলায় অনুবাদ করেছেন। এছাড়াও পেয়েছেন গোয়াটে পুরস্কার, আনন্দ পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুধা বসু পুরস্কার। 17ই নভেম্বর 2020 ইনি পরলোক গমন করেন। তো শুরু করি আজকের কবিতা বুধুয়ার পাখি, লিখেছেন অলোক রঞ্জন দাশগুপ্ত। তো এই কবিতাটিতে বুধুয়া নামক একটি কল্প বালক বা কাল্পনিক বালকের মুখের কিছু কথা কবি বলেছেন এবং সেই বালকটির অনুভূতিকে তিনি তার কবিতায় প্রকাশ করেছেন। তিনি বলছেন, অর্থাৎ সেই বালকটির মুখ দিয়ে কবি বলছেন, জানো এটা কার বাড়ি? শহুরে বাবুরা ছিল কাল, অর্থাৎ সেই বাড়িতে কাল শহুরে বাবুরা ছিল। তো এখানে কাল বলতে কিন্তু গতকালকে বোঝানো হয়নি, এখানে কাল বলতে বোঝানো হয়েছে বহুকাল আগের কথা। তো ভীষণ শ্যাওলা এসে আজ তার জানালা দেওয়াল ঢেকে গেছে। তো বুঝতেই পারছো, যদি গতকালকে বাবুরা থাকতো তাহলে একদিনের মধ্যে শ্যাওলা এসে জানালা দেওয়াল ঢেকে দেওয়ার কথা নয়। তার মানে শহুরে বাবুরা অনেক দিন আগেই ছিল এবং সেখানে ভীষণ শ্যাওলা এসে জানালার দেওয়াল ঢেকে গেছে বলতে কবি যেটা বোঝাতে চেয়েছেন যে বাড়িটি এখন পরিত্যক্ত, যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা। তো আমরা জানি দেনা কী কারণে বেড়ে যায় বা দেনা কী কারণে হয়। সেটা হলো যখন আমরা কারোর কাছ থেকে কোনো কিছু ধার নেই এবং সেটা আর শোধ করতে না পারি, কোনো কিছু নিয়ে নেই। তো এটাই বলছে যে সেই বাড়িটিও যেন প্রকৃতির থেকে সৌন্দর্যকে কেড়ে নিয়েছে। অর্থাৎ বাড়িটা যখন রক্ষণাবেক্ষণ ছিল তখন খুব সুন্দর ছিল, কিন্তু আজকে যে এই যে ভয়ঙ্কর জঙ্গল বা শ্যাওলা এসে যে বাড়িটাকে ঘিরে ধরেছে, বাড়িটার সৌন্দর্য নষ্ট করেছে, তাই বলছে যেন প্রকৃতির কাছে এই বাড়িটির দেনা অনেকটা বেড়ে গিয়েছে। তাই কোনো পাখিও বসে না, সেই কারণে ওই বাড়িটার দিকে যেন কোনো পাখিও আসে না। ঠিক অনেকটা যেমন দেনাগ্রস্ত লোকের কাছে কেউ যেতে চায় না এই ভয়ে যে পাছে তার কাছেও না কিছু চেয়ে বসে বা তার থেকেও নিয়ে বসে, অনেকটা সেই রকমই কবি সেই অনুষঙ্গ টেনে বলেছেন যে যেন পাখিরাও সেই বাড়িটিকে এখন এড়িয়ে চলছে, কারণ বাড়িটি এখন হতশ্রী হয়ে পড়েছে। এর চেয়ে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো, ঢের। অর্থাৎ কবি বলেছেন যে বুধুয়ার যে কুঁড়ে ঘরটি রয়েছে সেই কুঁড়ে ঘরটি যেন ওই বড় দালান বাড়ির থেকে অনেক ভালো, কারণ তার রক্ষণাবেক্ষণ আছে, তার যত্ন আছে এবং প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যেন সেই কুঁড়ে ঘরটিতে আছে। দলে দলে নীল পাখি নিকোনো নরম উঠোনের ধান খেয়ে যাবে। তো এখানে নীল পাখি বলতে কবি দুরকম মানে করতে পারেন। এক হচ্ছে নীলরঙা পাখি, আর এক হচ্ছে নীল দিগন্ত থেকে আগত পাখি। দুরকমই মানে হতে পারে। নিকোনো উঠোনের, নিকোনো মানে লেপা। আগেকার দিনে গ্রামাঞ্চলে গোবরের সাথে নরম মাটি মিশিয়ে সেটা দিয়ে যে উঠোন লেপা হতো এবং সেটা শুকিয়ে গেলে উঠোন আশ্চর্য সুন্দর লাগতো। তো সেটাই বলেছে যে নিকোনো নরম উঠোনের। নরম বলতে এখানে একটাই অর্থ হতে পারে উর্বর, অর্থাৎ কিনা পাথরের মতো শক্ত নয়, এই রকম বোঝাতে। তো সেই উঠোনের ধান খেয়ে যায় পাখিরা, ধান খেয়ে যাবে, অর্থাৎ বুধুয়ার বিশ্বাস যে এরা ভবিষ্যতেও আসবে এবং সেখানে এসে তারা আনন্দের সাথে ধান খেয়ে যাবে। বুধুয়া অবাক হয়ে ভাবে। বুধুয়ার কাছে অবাক লাগে কেন? কারণ বুধুয়ার কাছে অবাক লাগে এই কারণেই যে এত এত টাকা পয়সা খরচা করে তৈরি করা এরকম একটা বিলাসবহুল বাড়ি, অথচ সেই বাড়ির কোনো দামই নেই প্রকৃতির এই সুন্দর প্রাণীগুলোর কাছে। অথচ গ্রামের একটা কুঁড়ে ঘর, সেখানে কত পাখিরা ঝাঁকে ঝাঁকে আসছে, অর্থাৎ এরা কিন্তু অর্থ বা ঐশ্বর্যে এসবে এদের কাছে তুচ্ছ। প্রকৃতির কাছে সবথেকে মানে প্রথম প্রায়োরিটি হচ্ছে সৌন্দর্য এবং রক্ষণাবেক্ষণ। প্রকৃতিকে যারা যত্ন করবে, যারা প্রকৃতির মর্যাদা দেবে, গুরুত্ব বুঝবে,
তাদের কাছেই যেন প্রকৃতি সুন্দর হয়ে ধরা দেবে। এরপরে দেখো, এবার রিখিয়া ছেড়ে বাবুডির মাঠে। রিখিয়া হচ্ছে একটি জায়গা, সেই জায়গাটা ছাড়িয়ে গিয়ে বাবুডির মাঠে, সেটা একটা মাঠের নাম। বুধুয়া অবাক হয়ে হাঁটে। বুধুয়া অবাক হয়ে হাঁটতে থাকে। সে অবাক হয়ে গেছে পাখিদের এত সৌন্দর্য দেখে। পাখিদের সৌন্দর্য যেন তাকে মোহিত করেছে। তাই সে দেহাতি পথের নাম ভুলে হঠাৎ পাহাড়ের উঠে পাহাড়ের মতো মুখ তুলে ভাবে। তাই সে দেহাতি, দেহাতি কথার অর্থ হচ্ছে গ্রাম্য। সে গ্রাম্য পথের নাম ভুলে গিয়ে সে হঠাৎ করে পাহাড়ের মতো মুখ তুলে পাহাড়ে উঠে ভাবে। অর্থাৎ কিনা সে চলতে চলতে একটা অন্যমনস্ক হয়ে পড়ে এবং সে পাখিদের সৌন্দর্যের চিন্তায় মশগুল হয়ে পড়ে। কখন যে সে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ি রাস্তা বেয়ে পাহাড়ের উপরে উঠে পড়ে সে নিজেও জানতে পারে না। এরপরে বুধুয়া ভাবে ওটা কার বাড়ি, কার অত নীল। অর্থাৎ বুধুয়ার বাড়ি যেমন ছোট্ট কুঁড়েঘর ছিল, সেখানে বেশ কিছু পাখিরা আসতো, কিন্তু সেখানেও এত বড় নীল আকাশ ছিল না। কিন্তু এই পাহাড়ে উঠে যেন সে দেখল যে সেখানে আরও প্রচুর পাখিরা আছে এবং সেখানে প্রচুর বড় নীল আকাশ চারিদিকে, হ্যাঁ, দিগন্ত বিস্তৃত। তো সেটাই বলছে, আমার ঘরের চেয়ে আরও ভালো, অর্থাৎ সেটা যেন বুধুয়ার ঘরের থেকেও আরও অনেক প্রশস্ত, আরও অনেক ভালো, আরও নিকোনো উঠোন তার। অর্থাৎ সেই পাহাড়ের যে বিস্তৃত ক্ষেত্র, সেই বিস্তৃত ক্ষেত্রটা কি আরও যেন পরিষ্কার পরিচ্ছন্ন। পাখি বসা বিরাট পাঁচিল, অর্থাৎ সেই পাহাড়ের যে ধারগুলো, সেগুলো যেন বিরাট এক একটা পাঁচিল, যার ওপর প্রচুর পাখিরা বসে আছে। ওখানে আমিও যাব, কে আমায় নিয়ে যেতে পারো। অর্থাৎ বুধুয়া বলছে যে ঠিক ওই পাখিরা যেখানটায় বসে আছে পাহাড়ের গায়ে বিরাট পাঁচিলের ওপর, সেখানে সে নিজেও যেতে চায়, কারণ সে পাখিদেরকে খুব ভালোবাসে। এইভাবে প্রতিদিন বুধুয়ার ডাকে। এখানে বুধুয়ার ডাকে বলতে কি, বুধুয়ার যে পাখিদের প্রতি আন্তরিকতা বা ভালোবাসা, সেই ভালোবাসার টানকে বোঝানো হয়েছে। সেই ভালোবাসার টানে কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে। এখানে পথকে কলস বা কলসির সঙ্গে তুলনা করা হয়েছে। যেন কলসি যদি আলোয় ভরে গিয়ে থাকে, পুরো কলসিটা যেন আলোয় ভরা থাকে, তো কলসিটাকে যদি আমরা পথ হিসেবে ধরি, তাহলে সারা পথ যেন আলোয় ভরে ওঠে। তো এখানে এই আলোটা আসলে প্রকৃত অর্থেই যে শুধুমাত্র সূর্যের আলো তা কিন্তু নয়। এই আলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ কিনা বুধুয়ার যে পাখিদের প্রতি আন্তরিকতা, তার ফলে পথের পাশে পাখিরা এসে যেন বুধুয়ার কাছে ধরা দেয় এবং এর ফলে একটা প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে পড়ে। ঝাঁকে ঝাঁকে পাখি আসে, কেউ তার দিদি, কেউ মাসি। বুঝতেই পারছো, বুধুয়া তার কল্পনায় সেই পাখিগুলোকে তার নিজের আত্মীয় বলে মনে করে, তার দিদি, তার মাসি বলে মনে করে। অর্থাৎ সে পাখিদের সঙ্গে যেন নিজে একাত্ম হয়ে যায়। রূপলি ডানায় যারা নিয়ে যায় বুধুয়ার হাসি। রূপলি ডানা বলতে এখানে একটা কাব্য ব্যঞ্জনার মাধ্যমে কবি পাখির ডানার কথা বলেছেন। আসলে পাখিরা যখন আসে তখন বুধুয়ার মন আনন্দে ভরে ওঠে এবং সে হাসে, এবং তার সেই হাসিটা যেন পাখিরাই যেন বার করে আনতে পারে তার প্রাণের ভেতর থেকে, তার মনের ভেতর থেকে। তাই বলেছে যে পাখিরা যেন তাদের রূপলি ডানায় করে বুধুয়ার হাসিটাকে নিয়ে যায়।